এখন দেখছি সবাই ঢালাই পিলার দিচ্ছে, সবাই কলাম তুলছে, বিম তুলছে। অনেকে তো কলামকে বিম বলে, বিমকে কলাম বলে, সেটা আলাদা জিনিস। কিন্তু আমরাও তুলবো। আমাদের ইটের বাড়ি ছিল, কোথাও কিছু নেই, হঠাৎ করে মিস্ত্রি এসে বলে দিল কোনো ব্যাপার নেই, ছাদের উপর থেকে কলম তুলে দেবো। আজকের ভিডিওটা এত মারাত্মক হতে যাচ্ছে, ফান্ডামেন্টাল, একদম গোড়ায় গিয়ে বোঝাবো, যার ফলে প্রত্যেকটা মানুষ এতটা পরিমাণে সচেতন হয়ে যাবে যে এই ভুলগুলো আর করবে না। আজকের ভিডিওটাকে দুটো পার্টে আমরা ভাগ করেছি। কী পার্ট খুব ভালো করে যারা দেখবেন বুঝতে পারবেন। প্রথম পার্টে এটা বলবো যে সবাই করছে তাই আমিও করব, এটা হচ্ছে প্রথম পার্ট। তো প্রথম পার্টটাতেই আমরা চলে আসি। সবাই কলমের বাড়ি করছে, তাই আমাদের যে বাবা কাকা দাদারা যে বাড়িগুলো বানিয়ে গেছে সেগুলো একতলা বাড়ি রয়েছে। আমার ইচ্ছা হলো আমি পরবর্তী জেনারেশন দুতলা করব। তো সেগুলো ইটের ভিতের বাড়ি, কারো দেখা যাচ্ছে মাটি দিয়ে ইট গাঁথা আছে, প্লাস্টার করা আছে, 15 ইঞ্চি দেয়াল, সেরকম বাড়ি। কারো দেখা যাবে চুন সুরকির গাঁথনি, কারো দেখা যাবে অত সিমেন্ট দিয়ে 10 ইঞ্চি গাঁথা আছে। তার মানে সেগুলো সবই লোড বিয়ারিং স্ট্যান্ডার্ডের বাড়ি। এবার সবাইকে দেখে আপনার ইচ্ছা হয়েছে যে কলম তুলবো, আপনি কি করছেন? দুটো জিনিস করছেন। কেউ ছাদের মিস্ত্রিরা বলছে কোনো ব্যাপার নেই, ছাদের উপরে একটা টাই বিম ঘুরিয়ে দিচ্ছি, টাই বিমের উপর থেকে কলম উঠে যাবে, তাহলে আমার উপরটা কলম স্ট্রাকচার হবে। মানে সত্যি কি তাই হয়? একটাই ভেবে দেখুন তো, যদি টাই বিম থেকেই কলম ওঠানো সম্ভব হতো, তাহলে অত পাকামো করে আমরা 4x4, 5x5, 6x6 এত বড় বড় মাপের এই যে গর্তগুলো দেখছেন, এই গর্তগুলো কেন দিই? প্রথম কথাটা এটা খুব ভালোভাবে বুঝতে হবে। এবার খুব ভালো করে বুঝে দেখুন যে আমরা করছি গর্ত, মানে আমরা পায়ের একটা পাতা তৈরি করছি, তাই না? এই যে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের পায়ের পাতাগুলো যদি কেটে বাদ দিই আমরা উল্টে পড়ে যাব। অর্থাৎ টাই বিমের উপর থেকে যদি কোনো কলাম তোলা হয়, তার জন্য স্পেশাল কিছু ডিজাইন লাগে, যেগুলো আপনারা নর্মাল মিস্ত্রিরা ছাদের উপর ওই 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি বিমে 4টে কি 5টা 12 রড দিয়ে, সেখান থেকে ভাবছেন 4টে 12 রড কি 6টা 12 রড তুলে দেবো, 1 ফুট করে এল করে হয়ে যাবে কলমের বাড়ি। কতখানি ক্ষতি করছেন একবার ভেবে দেখুন। প্রথম কথা তো ওই কলমটার কোনো স্ট্রেংথই নেই, কারণ যখন দুলবে কলম আমরা কেন দিই? দোলাটাকে আটকানোর জন্য। যখন দুলবে, প্রচুর পরিমাণে দুলবে, তখন কিন্তু ওই 10 ইঞ্চি টাই বিমের মধ্যে থাকা কলমটা কি আদৌ আটকাতে পারবে? যেটা আমরা মাটি খুঁড়ে 4 ফুট বা 5 ফুট গভীরতার গর্ত খুঁড়ে দিয়ে থাকি, সেখানে কলমটাকে আটকে রাখার জন্য একটা স্টেবিলিটি থাকে, কিন্তু এটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চির ওই ক্ষুদ্র জায়গায় কলমটা কি আদৌ স্টেবল? তাহলে বিল্ডিংটা যদি একটু দুলে যায় কয়েক সেকেন্ডের জন্য, তাহলেই কিন্তু কোলাপস করে যাবে। এবার ওই কলমটা তুলে আমরা কতখানি ভুল করছি দেখুন। প্রথম পয়েন্ট, আমাদের লোড বিয়ারিং বাড়ির কর্নারগুলো যদি ভালো করে দেখেন, যেমন ছবিতে দেখাচ্ছি, এখানে একদিকের গাঁথনি অন্য দিকের গাঁথনির সাথে ঠিক আঁটোসাঁটোভাবে বন্ডিংটা করা থাকে, কিন্তু কলমের বাড়িতে কিন্তু কর্নারগুলোতে কলাম থাকে বলে গাঁথনির নিজেদের মধ্যে বন্ডিংটা হয় না। ওই জন্য আমরা ওই গাঁথনিগুলোকে বলি পার্টিশন ওয়াল। কি বলি? কলমের বাড়ির গাঁথনিগুলো কিন্তু লোড ট্রান্সফার করতে পারছে না, শুধু দেয়ালকে বোঝাচ্ছে। ওই জন্য আমরা যেটা বলি যে যদি লোড আসেও, কত পার্সেন্ট লোড বহন করবে? 0.5%, 1%, 2%, 5%, 10%, এর বেশি তো বহন করতে পারবে না। তাহলে আপনি যখন একটা লোড বিয়ারিং বাড়ির মাথা থেকে হঠাৎ টাই বিম দিয়ে কলম তুলে দিচ্ছেন, যেমন ছবিতে দেখানোর চেষ্টা করছি, এই কলমটা কিন্তু আপনার বিল্ডিংয়ের ক্ষতি করছে। কিভাবে? দুভাবে। এক, প্রথমত যদি বিল্ডিংটা দোলে তখন উপরের পার্টটা আরামসে, মানে কলমটা যেহেতু ওইটুকু জায়গায় কোনো স্টেবিলিটি পাচ্ছে না, সহজে মুচকে যাবে। আর দ্বিতীয়ত আপনি কলমটা তুলে কি করেছেন? দেয়ালগুলোকে পার্টিশন ওয়াল করে ফেলেছেন, অর্থাৎ দেয়ালগুলো নিজস্ব কর্নার বন্ডিংটা নেই, যার ফলে যে ইটটা যে লোডটা বহন করে বাড়িটাকে কোলাপসের হাত থেকে রক্ষা করবে সেটাও পাচ্ছে না। আবার আপনারা মনে করে ফেলেছেন যে কলম তুলে ফেলেছি, তাহলে মাঝের ওয়ালগুলোর আর কোনো দাম নেই, 5 ইঞ্চি গেঁথে দেবো। এরকম অনেকেই করছে, এটা 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় আর একটা জায়গায় অনেকে কলমটা ঠিকভাবে তুলছে। কিভাবে তুলছে? মাটি থেকে তুলছে, মাটি থেকে, অর্থাৎ নিচে দেয়ালের কোণ কেটে মাটি খুঁড়ে কলম তুলছে। এবার যেটা খুব ভালো করে বোঝার, এখানেও কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আমরা যখন এই ধরনের রেনোভেশনের কাজ নিই তখন আমরা একটা জিনিস কাস্টমারদেরকে বলার চেষ্টা করি, কলমটা কিন্তু আমি দেয়ালে তুলতে পারবো না এক্স্যাক্ট ওয়ালে। আমরা নয় কলমটাকে দেয়ালের বাইরে তুলতে পারবো, আর নয় আমরা কলমটাকে দেয়ালের ভিতরে তুলতে পারবো, কিন্তু দেয়ালের মধ্যে দেয়াল কেটে আমরা কিন্তু কোনোভাবেই তুলতে পারবো না।
কারণ আমি যখনই দেয়ালটা কেটে তুলবো তখন কিন্তু নিচের তলাটা, অর্থাৎ যেটা আমার বাবা কাকা দাদুর তৈরি, সেই তলার দেয়ালের কর্নারকে আমি কেটে ফেলছি, অর্থাৎ সেই লোড বিয়ারিং বাড়িকে আমি ড্যামেজ করে ফেলছি। অর্থাৎ আমাকে যদি কলম তুলতেই হয় তাহলে কিন্তু দেয়ালের গা দিয়ে দেয়ালের পাশে কলমটা দেখা যাবে এরমভাবে তুলতে হবে, ছাদ ফুটো করে তুলতে হবে, দেয়ালের গা দিয়ে পিলার উঠবে এবং তার নিজস্ব টাইবিম থাকবে, এবং ছাদের উপরে গিয়ে আমার কিন্তু নিজস্ব টাইবিম তৈরি হয়ে যদি আমি নিচে লোড বিয়ারিং বজায় রেখে করি সেটা হবে পারফেক্ট নিয়ম। তাহলে একটা জিনিস বোঝাতে পারছি যে দেয়ালের কোন লোড বিয়ারিং বাড়ির কাটা কিন্তু মারাত্মক বিপদ। তাই এই ভুলটা যাতে সবাই না করে, বা ছাদের উপর অযথা পিলার তুলে মনে করবেন যে আমি পিলারের বাড়ি করে ফেলেছি মানে বিশাল মজবুত হয়ে গেছে, সেটাও কিন্তু নয়। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন, আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এবার ভিডিওর পরবর্তী পার্টটায় চলে আসি, যে একটা মারাত্মক কেস, সেটা নিয়ে অনেকদিন আগেও ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আজকে আরও একবার ভালোভাবে, যেহেতু টপিকটাকে আমি তুলেছি, ভালোভাবে কান কামড়ে মাথা মগজে ঢুকিয়ে দেবো। ব্যাপারটা কি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। এরকম অনেক বাড়িতে গেছি যেগুলো কলামেরই বাড়ি, কিন্তু দেখা যাচ্ছে ছাদের উপর রড 6 ইঞ্চি 5 ইঞ্চি করে বেরিয়ে আছে, যাদের 1-1.5 ফুট করে বেরিয়েও আছে, রডগুলো পুরো জং ধরে এমন নষ্ট হয়ে গেছে কি হাতে করে মোজলারই মুচকে যাচ্ছে। তাদেরকেও কোনো মিস্ত্রিরা গিয়ে বলে আসছে কোনো চিন্তা নেই, মিস্ত্রিদের তো একটাই কথা, কাজ করার সময় করে দেবে, পরে প্রবলেম হলে বলে মাথায় ঢুকছে না, ইঞ্জিনিয়ার ডেকে আনো। প্রথমে তারা বলে দেয় কোনো চিন্তা নেই, হয়ে যাবে, কতবারই করে দিয়েছে এই ব্যাপারটা। এগুলো যারা বলে সেই সমস্ত মিস্ত্রিদেরকে একটাই কথা বলছি, এগুলো বলবে না। এগুলো বলে তোমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছো। কারণ আজকের দিনে যেভাবে আমরা ডেভেলপড হচ্ছি, তাতে করে কিন্তু এবার মিস্ত্রিরা ফাঁসবে। তাই ভুলভাল কথা বলে কিন্তু আর ছাড় পাবে না, যেটা আজ থেকে বহু বছর আগে সবাই ছাড় পেয়ে গেছে। এবার যেটা মেন ব্যাপার, ধরো দুতলাই হবে বাড়ির, আমরা তো ছোটোখাটো বাড়ির বিষয়গুলো তুলে ধরি, কারণ সাধারণ মানুষ যারা ইঞ্জিনিয়ার অ্যাফোর্ড করতে পারে না তারা আমাদের মতো চ্যানেলগুলোকে ফলো করে, এবং যেখানে ইঞ্জিনিয়াররা থাকে তারাও অনেক সময় ইঞ্জিনিয়ার বা মালিকরা আমাদের ভিডিও দেখে তাদের নলেজটাকে একটু আপগ্রেড করার চেষ্টা করে, যাতে তারা তাদের বিল্ডিংয়ে আরও বেটার কিছু অ্যাপ্লিকেশন করতে পারে। যেটা দেখা যাচ্ছে যে এরকম একটা বাড়ি যেটা কলম স্ট্রাকচারের ছিল, 15 বছর 20 বছর হয়ে গেছে, ছাদের রড বেরিয়ে নেই, বা যেগুলো বেরিয়েছিল রোদ জল বৃষ্টিতে জং ধরে নষ্ট হয়ে গেছে, তাহলে মিস্ত্রিরা যেখানে এসে বলে দিচ্ছে যে কলমটাকে তোলা যাবে, ওই রডের উপর থেকে আমরা ল্যাপিং করে দেবো, কোনো ব্যাপার নেই, ঢালাই হয়ে যাবে। আসলে বাইরে থেকে চকচক করলেই তো শোনা হয় না, কলম তো ঢালাই হয়ে যায়, বাইরে থেকে মনে হবে হয়ে গেল, কিন্তু সেটা কি আদৌ কলমের কাজ করবে? ওখানে তো যখন এই যে দুলবে তখন তো দুম করে মুচকে যাবে, তাই না? তো ওই জায়গায় আমরা অনেক সময় বলেছি যে ড্রিল দিয়ে ফুটো করে গ্রাউট করা, যেটা অনেকেই করতে পারছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তখন বলি যে একবার ইঞ্জিনিয়ারকে দিয়ে সাইডটা ভেরিফিকেশান করান। যদি নিচের কলম স্ট্রাকচার স্ট্রং থাকে তাহলে একটা উপায় আছে, যে নিচেটা কলম স্ট্রাকচার, উপরটা লোড বিয়ারিং স্ট্রাকচার করে দেওয়া যাবে। ওই যেটুকু 6 ইঞ্চি 5 ইঞ্চি রডগুলো আছে ওগুলোকে কেটে ফেলে দিয়ে, ওগুলো তো থাকা না থাকার সমান, জং ধরে গেছে, পুরো উপর তলাটা আপনি লোড বিয়ারিং করে দিন, সমস্ত দেয়াল 10 ইঞ্চি কেটে। একটা কন্ডিশন মানতে হবে যে কলম লাইনে, ওয়াল বিম লাইনে আপনাকে সেম লাইনে লোডটা দিতে হবে, যাতে স্ল্যাবের মাঝখানে ওভারলোড না হয়ে যায়, এবং অবভিয়াসলি নিচের কলম স্ট্রাকচার যদি ঠিক থাকে, বিল্ডিংয়ের যদি কোনো প্রবলেম না থাকে, সেটা একজন ইঞ্জিনিয়ার হিসাবে সাইটে ভিজিট করার পর আমরা বলে দিতে পারি। কিন্তু এখানে অনেকে আমাদেরকে এটা প্রশ্ন করবে ভিডিও দ্বিতীয় পার্টে, যে এই প্রশ্নটা তো আমরা অনেকেই আপনাকে করি, যে দাদা নিচের তলাটা কলম করব, কারণ এই কদিন আগে আমারই পাড়ায়, আমারই গ্রামে, আমারই এলাকায় দেখবেন, বা প্রত্যেক শহরবাসী দেখবেন তাদের শহরে তাদের এলাকায় দেখবেন, আমি একটা রাস্তা দিয়ে যেতে যেতেই দেখছিলাম যে এরকম একটা বাড়ি কলম স্ট্রাকচারের ছিল, মানে লোকাল মিস্ত্রিদের যেরকম বুদ্ধি আর কি, হয়তো পার্টিকে বুঝিয়েছে যে এই রডগুলোর কোনো কাজ নেই, সিঁড়ি ঘর গেঁথেছে, সিঁড়ির কলমের রড সব ছাদ থেকে কেটে দিয়েছে, নিয়ে উপর থেকে ইঁটের ঘর করে দিয়েছে, কিন্তু সেটা একতলা বাড়ি, এখনও দুতলা হবে। তাহলে ভেবে দেখুন সে কলমটার গুরুত্ব বুঝলোই না, দূর কী হবে না। যারা প্রপারলি ল্যাপিং জোন মেনে, ল্যাপিং লেন্থ মেনে কলমের রড ছাদের উপর বার করে রেখেছেন, তারা কিন্তু কাটবেন না। কারণ টোটাল বাড়িটা যদি একই ফ্রেমে দোলে, একই ফ্রেমে আবদ্ধ থাকে, একতলা দুতলা, তাহলে তার ছোটোখাটো কম্পনে কিন্তু টোটাল বাড়িটা একটাই ইউনিট হিসাবে কাজ করবে। কিন্তু যখন আমরা নিচেটা কলম, উপরটা লোড বিয়ারিং হয়ে যাবে, দুটোর মধ্যে কিন্তু একটা ইউনিট হিসাবে কাজ করবে না, অর্থাৎ নিচের তলাটা আলাদাভাবে কাঁপলে উপর তলাটা কিন্তু আলাদাভাবে কিন্তু সেই লোডটাকে বহন করতে পারবে না, যার ফলে উপরতলায় অনেক ক্র্যাক চলে আসবে। কিন্তু যাদের
একদম উপায় নেই, দেয়ালে পিঠ থেকে গেছে। কারণ আমি বলেছি একজন ইঞ্জিনিয়ারের প্রকৃত কর্তব্য হচ্ছে যে কোনো সমস্যার একটা সমাধান বার করে তাকে একটা রাস্তা বার করে দেয়া। সেই সমস্ত বাড়িগুলো যাদের নিচের কলম স্ট্রাকচার ওকে রয়েছে তারা ছাদের উপর রড বেয়ারিং, ছাদ কেটে দিয়ে উপরটা লোড বেয়ারিং করে নিতে পারে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। তাহলে আজকের ভিডিওটা দুটো পার্টে ভাগ করেছিলাম। প্রথম পার্টে বলেছি যে লোকের দেখে কলম সেখান থেকে তোলা যাবে না, সেটা ছাদের উপরেই হোক বা মাটি থেকেও। মাটি থেকে যদি কলম তুলি তাহলে দেয়ালের কোণ কেটে তোলা যাবে না, দেয়ালের গা দিয়ে তুলতে হবে, কারণ সেক্ষেত্রে নিচের তলার লোড বিয়ারিংয়ের কর্নারগুলো আমরা নষ্ট করে দিচ্ছি। আর দ্বিতীয় পার্টে শিখলাম যে যাদের রড নষ্ট হয়ে গেছে বা লোহা একদমই নেই, তারা দুতলা যদি বাড়ি হয়, একতলাটা যদি পারফেক্ট কলম কনস্ট্রাকশন থাকে তাহলে দুতলাটা লোড বিয়ারিং করে নিতে পারেন। সেক্ষেত্রে কলমগুলো ওই নামকে বাস্তা তুলে আরও বিপদ হয়ে যাবে, বাড়ি ভেঙে পড়বে। এই যুক্তিগুলো কেউ দেবে না দাদা, পয়সা খরচ করেও পাওয়া যায় না। অনেকেই বলে যে দাদা আপনি যে উদ্যোগ নিয়েছেন, এবং অনেক চ্যানেল গজিয়েছে কুমার কনস্ট্রাকশন হওয়ার পর, দেখছি বাংলাদেশের বা অনেকেই অনেক ভিডিও বানানো শুরু করেছে। তবে আমি কিন্তু অন্য টেকনিকে ভিডিও বানাই। আমার উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষকে বুঝিয়ে দেয়া। অনেকে আমার ভিডিও দেখে বলে দাদা আপনার ভিডিও দেখে আমরা অর্ধেক ইঞ্জিনিয়ার হয়ে গেছি। ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা অতটাও সহজ নয়। আমি সহজ করে বোঝানোর চেষ্টা করি যাতে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কনসেপ্ট তৈরি হয়, যাতে তারা বাড়ি করার সময় সচেতন থাকতে পারে। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে এলো, গিয়ে দেখুন। আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পাবেন, যার কারণে বাড়ি নির্মাণের বিষয়ে কেউ কোনোদিন আপনাদের আর ঠকাতে পারবে না। ভালো থাকবেন।